রাজনৈতিক আদর্শের জায়গা থেকে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নারায়ণগঞ্জের জুলাই শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, এনসিপি জোট করবে কি না তা নির্ভর করছে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের উপর। আরও জানাচ্ছেন নূরনবী সরকার। বুধবার নারায়ণগঞ্জে আসেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। কথা বলেন সাংবাদিকদের সাথে, জানান আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা ৩০০ আসনেই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব। তিনি জানান আগামী ১৫ নভেম্বরের মধ্যে তার দল প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায়। আমরা এই মাসের ১৫ তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। নির্বাচনী যে সংস্কৃতি, যে আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে, তারাই নির্বাচনের দ্বারা আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই। আগামী নির্বাচন ঘিরে এনসিপি জোট করতে পারে বলেও ইঙ্গিত দেন নাহিদ ইসলাম। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। নাহিদ জানান তার দলের প্রার্থীরা শাপলাকলি প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। নূরনবী সরকার, ৭১, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোট করবে না জামায়াতে ইসলামী, তবে জোট না হলেও সব ইসলাম সমর্থক দলের ভোট এক বক্সে রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট দরকার, নইলে নির্বাচন বৈধতা পাবে না। মুহিদিদারের তথ্য, ছবিতে বিস্তারিত। ২ দিনের সাংগঠনিক সফরে সিলেটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, জামায়াত প্রাথমিকভাবে সব আসনেই প্রার্থী দিয়েছে, কারো সঙ্গে জোট করবে না, তবে সমঝোতার ভিত্তিতে আসনের রদবদল হতে পারে। ওরা সিদ্ধান্ত নেয়নি এবং আমরা কোনো জোট করবো না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন, তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরো আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাআল্লাহ। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। ডাক্তার শফিকুর রহমান আরো বলেন, গণভোট না হলে এই নির্বাচনের আইনি ভিত্তি তৈরি হবে না, আর নির্ধারিত সময়ে নির্বাচন না হলে বিশৃঙ্খলার শঙ্কা আছে। আমাদের অবস্থান হচ্ছে যে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা, এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাবে। আমরা এবার আশা করি আমাদের ভোটাররা 15 বৎসরের ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত বাঘের সামনে পার পাবেন না। তিনি জানান, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে যুক্ত করার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা নির্বাচনই চায়নি। পিন্টু হাজং, ৭১। চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 10টি আসনে নবীন প্রবীণদের সমন্বয় রেখে প্রার্থিতা ঘোষণা করেছে বিএনপি, তবে 6টিতে কোনো প্রার্থী দেয়নি দলটি। এই 6টি আসনে ত্যাগে বিগত সময় নির্যাতিত ও তরুণ মেধাবীরা মনোনয়ন পাবেন বলে আশা করছেন বিএনপি নেতাকর্মীরা। প্রণবেশ চক্রবর্তীর তথ্য, ছবিতে বিস্তারিত। কোতোয়ালি এবং তার আশপাশ নিয়ে চট্টগ্রাম 9 আসন। জেলা প্রশাসন, আদালত ভবন থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র এই আসনে। সকল রাজনৈতিক দলের মূল অফিসও এখানে। গুরুত্বপূর্ণ এই আসনে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি।
চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম কাস্টম, ইস্টার্ন রিফাইনারি, বিমানবন্দর, বিমান ঘাঁটি, নৌঘাঁটি এরকম অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে চট্টগ্রাম 11 আসনে। এই আসনও আপাতত খালি রেখেছে বিএনপি। প্রার্থিতা ঘোষণা হয়নি চট্টগ্রামের একমাত্র সাগর ঘেরা দ্বীপ সন্দ্বীপ, রাউজান, সাতকানিয়া ও চন্দনা এসেও। বিগত আওয়ামী সরকারের আমলে সরকার বিরোধী আন্দোলনে সরব থাকা ত্যাগী নেতারাই এখানে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হবেন আশাবাদ নেতাকর্মীদের। তো এই আসনগুলো তো একজন অভিজ্ঞ এবং তরুণ সমাজের কাঙ্ক্ষিত এই ধরনের প্রার্থী বেশ কয়েকজন আছে। তো সেক্ষেত্রে এগুলো শেষ মুহূর্ত পর্যন্ত যাচাই বাছাই করে আমরা আশা করি একটা যোগ্য প্রার্থী আমরা পাবো এখান থেকে। আমি দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে কষ্ট করেছি। আমি মনে করি সন্দ্বীপ থেকে যেহেতু আমি মনোনয়ন প্রত্যাশী, সেখানে যখনই সিদ্ধান্ত নিবে এবং এই সিদ্ধান্ত আমার অনুকূলে যাবে বলে আমি বিশ্বাস করি। যে 10টি আসনে প্রার্থিতা ঘোষিত হয়েছে সেখানে সমন্বয় ঘটেছে নবীন প্রবীণের। 5টি আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো অভিজ্ঞ ও অতীত নির্বাচনে সফল প্রার্থীরা ঠাঁই পেয়েছেন। আবার নতুনদের স্থান দিতে গিয়ে সীতাকুণ্ড থেকে বাদ পড়েছেন আসলাম চৌধুরীর মতো প্রার্থী। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেতাকর্মীরা। তরুণ যারা আছেন তাদের অনেক ত্যাগ তিতিক্ষা এই যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে, এবং এটা খুবই ভালো হয়েছে তাদের এই নমিনেশন। আশা করি তারা ইনশাল্লাহ খুব সহজেই জিতে আসবে। ব্যক্তি চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। যাকেই মনোনয়ন দিবেন দানের শীষের প্রতীক, তার হয়ে আমরা কাজ করব। তরুণ কিছু পাত্র এখানে প্রার্থী এসেছে, আমরা ওয়েলকাম জানাই এবং আরও সুন্দরভাবে এখানে নবীন প্রবীণেরও আমাদের দরকার আছে। দলের নীতি নির্ধারকদের ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন দল মনোনীত প্রার্থীরা। আলহামদুলিল্লাহ, আমার হয়তো নসিব ভালো ছিল, আমার হয়তো পরিশ্রম যা হয়েছে এত বছর সেটা নজরে পড়েছে, সেই কারণে আমাকে আজকে প্রার্থী বানানো হয়েছে। চট্টগ্রামে এবার বিএনপির নতুন মুখ হিসেবে রয়েছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম আসনে হুম্মাম কাদের চৌধুরী, হাটহাজারী আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাঁশখালী আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী, মিরসরাইয়ে নুরুল আমিন ও ফটিকছড়িতে সরোয়ার আলমগীর। হাসান আহমেদ, ৭১। সিলেটের 6টি আসনের 2টিতে প্রার্থী ঘোষণা না করায় উদ্বেগ জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। আর যে 4 আসনে প্রাথমিক মনোনয়ন নিশ্চিত করা হয়েছে তাতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এরই মধ্যে প্রার্থীরা দল এবং কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সাকিব আহমেদ মিঠুর প্রতিবেদন। সিলেট 1 আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট 2 আসনের প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এবং নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশিদির লুনা। দল থেকে মনোনয়ন পেয়ে দলসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই প্রার্থীরা। সিলেটবাসীর দোয়া এবং সমর্থনে এই জিনিসগুলি অর্জন করে আমরা সিলেটকে একটা পরিবর্তিত নবরূপের সিলেটে পরিণত করতে চাই। নির্বাচনে আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচনের ফলাফল নেওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীদেরকে তাদের পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য এবং তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো। অন্যদিকে সিলেট 3 আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালিক। আর সিলেট 6 আসনে প্রার্থী হিসেবে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী। দলের এমন মূল্যায়ন পেয়ে খুশি এই 2 প্রার্থী। আমি একজন নগণ্য দলের কর্মী, আজকে পার্লামেন্টারি ক্যান্ডিডেট হিসাবে দল আমাকে আমার নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মাননীয় মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি আজকে এই উপহার দিয়েছে। আমাদের নেতা তারেক রহমান, আমি একজন তৃণমূলের মানুষ হিসাবে তিনি আমাকে যে মূল্যায়ন করেছেন, যে দয়া দেখিয়েছেন, যে আমার প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, এটা আমার সারা জীবনের বিনিময়ে আমি তার ঋণ শোধ করতে পারবো না। তবে সিলেট জেলার 6টি আসনের মধ্যে 4টি আসনে বিএনপির দলীয় প্রার্থী দিলেও এখনও সিলেট 4 এবং 5 আসনে কোনো প্রার্থী প্রাথমিক পর্যায়ে ঘোষণা করেনি, যে কারণে এই 2 আসন নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। সাকিব আহমেদ মিঠু,
71 সিলেট। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জেলা প্রশাসকদের কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষি উৎপাদন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে অবাধ ও উৎসবমুখর হবে এই নিয়ে কোনো হুমকি নেই। নির্বাচনের আগে জামিনে পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে। না কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। আল্লাহ। আসন্ন জাতীয় নির্বাচনে নতুন নেতৃত্ব নিয়ে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে নারায়ণগঞ্জের নারী ভোটারদের মধ্যে। কেউ চান তরুণ ও সৎ নেতৃত্ব, কেউ আবার অভিজ্ঞদের হাতেই দায়িত্ব দেখতে স্বস্তি পান। তবে সবাই বলছেন নেতৃত্ব বদল হোক বা পুরনোরা ফিরে আসুক, তাদের যেন জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, পাশাপাশি ভোটের পরিবেশও যেন নিরাপদ থাকে। হাবিবুর রহমানের তথ্যছবিতে বিস্তারিত। শিল্পনগরী নারায়ণগঞ্জের 5টি আসনে মোট ভোটার 23,60,341 জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা 11,64,934 জন। আনুপাতিক হারে যা মোট ভোটারের প্রায় 50 ভাগ। আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে বড় এই জনগোষ্ঠীর রয়েছে অনেক চাওয়া এবং আকাঙ্ক্ষা। শহরের চাষারা, দেওভোগ, ফতুল্লা ও সিদ্দিরগঞ্জ এলাকার নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান। শুধু প্রতিশ্রুতি নয়, কাজও দেখতে চান তারা। জনগণের প্রতিনিধিত্ব করার জন্য নেতা কতটুকু জনগণের সাথে মিশতে পারতেছে বা নেতা কতটুকু জনগণের জন্য করতে পারতেছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিশ্চিতভাবে আমরা মার্কা দেখে ভোট চাই না। আমরা একজন প্রতিনিধির নেতৃত্ব দেওয়ার গুণাগুণ এবং তার যে ব্যক্তিত্ব এবং তার ইশতেহার দেখে অবশ্যই আমরা ভোট দিতে চাই। অনেক নারী ভোটার মনে করেন নারায়ণগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা এই 4 বিষয়ে নেতৃত্বকে আরও জবাবদিহিমূলক হতে হবে। বিশেষ করে তরুণ ও কর্মজীবী নারীরা বলছেন, ভোটে অংশ নিতে তারা আগ্রহী। তবে ভোট কেন্দ্রে নিরাপত্তা এবং স্বাধীন পরিবেশের নিশ্চয়তা চান তারা। নারীকে ছোট করে দেখার যে প্রবণতা, সেটা আগেও ছিল। মাঝখানে যখন 24-এর অভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখলাম যে নারীদের একটা ট্যাগিং, শেমিং, যেটাই বলেন, ইভেন নারী নিরাপত্তা যে বিষয়টা আছে, এটাও একদম হুমকির মুখে। তো আমরা চাইবো যে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের যে প্রতিনিধি, তারা হচ্ছে সর্বপ্রথম নারীর শিক্ষা, নারীর নিরাপত্তা নিশ্চিত করবে। তবে নির্বাচন নিয়ে উদ্বিগ্ন আছেন নারীদের একাংশ। অনেকে বলছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ এখনো সীমিত। প্রার্থী নির্বাচনে নারীদের উপস্থিতি বাড়ানো দরকার। নারীরা আসলে সকল সংগ্রামের একেবারে ফ্রন্ট লাইনার থাকে, কিন্তু ওই সংগ্রামটা শেষ হয়ে গেলে, আমরা যখন বিজয়ী হই বা পরাজিত হই, ওই সময় কিন্তু নারীদের একেবারে মাইনাস করার একটা প্রবণতা। সংসদ নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে, তাই না? কিন্তু আমরা বলি নারীরা আসলে সরাসরি পজিশনটা বোধহয় থাকা উচিত। জেলার রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নারী ভোটারদের অংশগ্রহণ এবারে নির্বাচনে বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। মনিরা কাজরি, ৭১। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার মামলা ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসুজ্জামান। নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের ৮ম দিনের শুনানির পর এ কথা বলেন তিনি। এদিকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। বুধবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে প্রায় ঘণ্টাব্যাপী শুনানি করেন বিএনপির আইনজীবীরা। শুনানিতে বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হলে তা যেন কার্যকর হয় চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান।
আমি নতুন করে কিছু বলি নাই, আমি বলেছি যে সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিতব্য নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। জুলাই আগস্ট আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় 17তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের প্যানেলে চলে এই সাক্ষ্য গ্রহণ। এই মামলার আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের মধ্যে 8 জন পলাতক। এর আগে 21 আগস্ট এই মামলায় 16 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। অভিযোগে বলা হয় 5 আগস্ট 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয়, তবে সে সময়েও বেঁচে ছিলেন একজন। এছাড়া 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে। দর্শক, এই মুহূর্তে আমরা আদালতে যেতে চাই। সেখানে উচ্চ আদালতের বিচারকদের বেতন ভাতা সংক্রান্ত অর্ডিন্যান্স নিয়ে আইনজীবী শিশির মনির কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে, এটি আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। যেখানে নিম্ন আদালতের পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না, কোনোভাবেই সম্ভব না। কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গড়িমসি দেখা যাচ্ছে। ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন, তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশে রূপান্তর করা। অন্যথায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় আমাদের চিন্তাই থেকে যাবে, বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না। ফলে আজকে আমাদের কথাটা এটাই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হলো ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই। এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে, তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় 4 ভাগ 5 ভাগের 1 ভাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না। এটির সাথে জনবল কাঠামোর অভাব, এটিও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে। আর সবচেয়ে উদ্বেগ প্রকাশ করছে, আমরা এই মামলা করেছি অত্যন্ত কষ্ট করে, 116 অনুচ্ছেদের মামলা, কিন্তু যখন বিচার বিভাগীয় সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হওয়ার কথা, তখন একটা অনিশ্চয়তার মধ্যে এটা আটকে আছে। যারাই এটার সঙ্গে ভূমিকা পালন করছেন, অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুততম সময়ের ভিতরে এটি সলিউশন করেন। অন্যথায় আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আদালতের দ্বারস্থ হব। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি আইনজীবী শিশির মনিরের বক্তব্যে ছিলাম। কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 2 জন। এলাকার লোকজন জানান, বুধবার সকাল 9টার দিকে উপজেলার মালুমঘাট এলাকার মার্শা পরিবহনের বাস ও একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জরুরি চিকিৎসক তাদের 5 জনকে মৃত ঘোষণা করে। এখনও নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বৃষ্টি হচ্ছে, গুটি গুটিতে বৃষ্টি হচ্ছে। এখন গাড়িটার আবে ছিল ওই দিনহাটা, উনি ব্যাক করতে যায়, গাড়িটা ঘুরে যায়, মাঝ সাথে আসে লাগাতে ওই মাইক্রো যেটা ছিল ওটাতে 8 জন বাচ্চা সহকারে 8 জন ছিল। রবিটা হচ্ছে আমার ভাগ্নি, উদয় হচ্ছে আমার নাতি, নাত বউ আছে, ছেলে আছে, সবাই আছে। নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে 111তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। 34 বছর বয়সী মামদানি প্রায় 50% ভোট পেয়ে প্রাক্তন গভর্নর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস সিলভাকে পরাজিত করেছেন। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন তোফাজ্জল লিটন।
কুইন্সের স্টেট অ্যাসেম্বলিম্যান থেকে উঠে আসা উগান্ডা বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে গত 100 বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র। নির্বাচিত হয়েই এলেন সমর্থকদের সামনে। সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন দিনের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নবনির্বাচিত মেয়র। এই সন্ধ্যায় নতুন দিনের সূর্য উঠেছে আমাদের শহরে। আমি দেখছি নতুন একটা ভোর, মানবিকতার বিজয়। আজ নিউ ইয়র্কের মধ্যবিত্তরা বিত্তবানদের বুঝিয়ে দিয়েছে তারাই শুধু ক্ষমতাবান হতে পারবেন না, এই পরিশ্রমী হাতগুলোতেও ক্ষমতা আসতে পারে। আর আমাদের হাতেই এখন ভবিষ্যৎ। রাজনীতির ধারণাই আমরা বদলে দেব। 1969 সালের পর সর্বোচ্চ সংখ্যক ভোটার ভোট দিয়েছেন এবারের নির্বাচনে। প্রায় 25 লাখ মানুষ ভোটে অংশ নেন। কুমুর চেয়ে 2 লাখের বেশি ভোট পেয়েছেন মামদানি। তার অন্যতম ভোট ব্যাংক ছিল তরুণরা। নগরবাসীকে মামদানি আশ্বস্ত করেছেন বাসস্থানের সংকট সমাধান করবেন, জীবনযাত্রার খরচ কমাবেন এবং নগরীর সবার জন্য গণপরিবহনের যাতায়াত ফ্রি করে দিবেন। এরই মধ্যে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, বার্নি স্যান্ডারের মতো ডাকসাইটের ডেমোক্রেট নেতারা। তবে মন খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মামদানির বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে মামদানি নিউ ইয়র্কের জীবনযাত্রা আরও উন্নত করবেন এবং অভিবাসীদের কল্যাণে কাজ করবেন, এমন প্রত্যাশাই করছেন নিউ ইয়র্কের মানুষ। তোফাজ্জল লিটন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। মামদানির জয় ডেমোক্র্যাট পার্টির প্রগতিশীল শাখার জন্য একটি সফলতা হিসেবে গণ্য করা হচ্ছে। এমন এক সময়ে এই জয় এলো যখন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিভাবে মোকাবেলা করা হবে তা নিয়ে ডেমোক্র্যাটরা বিভক্ত হয়ে পড়েছেন। কে এই মামদানি, জানাচ্ছেন আফসানা শাওন। আগামী বছরের 1 জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন যেটির চরিত্র বেশ জটিল। এখানে প্রায় 85 লাখ মানুষ বসবাস করেন, রয়েছে বিশাল প্রশাসন, 3 লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট $11,500 কোটি বেশি। জোহরান শুধু নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম দক্ষিণ এশীয় যিনি এই দায়িত্ব পালন করতে চলেছেন। তিনি নিউ ইয়র্কের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন। শুধু তাই নয়, জোহরান মামদানি নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার 3 বারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। মামদানির জন্ম উগান্ডায়, তবে তিনি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। 7 বছর বয়সে বাবা মায়ের হাত ধরে তিনি নিউ ইয়র্কে চলে আসেন। জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি, তিনি ব্রিটিশ ভারতে জন্ম নেয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মামদানির মায়ের নাম মীরা নায়ার, তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। অ্যাসেম্বলি সদস্য হওয়ার আগে মামদানি একজন কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি একজন র্যাপার। জোহরানের স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম রামা দুয়াজি। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। পরে লেখাপড়ার জন্য রামা নিউ ইয়র্ক শহরে চলে আসেন। তিনি জেনজি প্রজন্মের প্রথম নারী যিনি নিউ ইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন। আফসানা শাওন, 71। চলছে সংবাদ সংযোগ, ফিরছে এক বিরতির পর। থাকুন 71-এর সাথে। রাষ্ট্রপতির পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগে কামরুল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পল্টনের হাবিব সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীরা জানান, বিভিন্ন সময়ে আমেরিকা পাঠানো এয়ারপোর্টের কাজ, ভুয়া লাইসেন্স তৈরি ও পুলিশে চাকরি দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে তার জালিয়াতি ধরা পড়ে ভুক্তভোগীদের কাছে। এরপর থেকে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তারা জানান, কামরুল বিভিন্ন সময় রাষ্ট্রপতি সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার নাম ব্যবহার করত। এদিকে পুলিশ জানিয়েছে, কামরুলের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা হয়েছে। বাংলাদেশ ইস্পাত কর্পোরেশনের অধীনে মোটর বাইক সংযোজনকারী প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড স্কুটার সংযোজন ও বিপণনের উদ্বোধন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বুধবার সকালে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় সরকারি এই কারখানার এক অনুষ্ঠানে যোগ দেন। এ সময় উপদেষ্টা বলেন, এটি কেবলই যানবাহন নয়, বরং
ভবিষ্যতের জন্য সবুজ প্রকৃতি বান্ধব। যেমন জ্বালানি খাতে নির্ভরতা কমাবে, ঠিক তেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। চলমান ব্র্যান্ড সংকট থেকে বের হতে এটলাস ইজি ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক উৎপাদন ও বিপণনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্বে জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ রোধে সহায়ক ভূমিকা রাখতে ইলেকট্রিক স্কুটার, বাইক উৎপাদন ও বাজারজাতকরণ শুরু করেছে। সরকার সবসময় দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং বিশেষ করে গণভুটানের মধ্যে দিয়ে আসা যে সরকার সেটা বিশ্বাস করে এই শক্তিতে। ভবিষ্যতেও যা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য বাংলাদেশের জনগণ যেন বিশ্বমানের দেশীয় পণ্য ব্যবহার করতে পারে এবং দেশীয় শিল্পের বিকাশের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে পারে। আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও সুষ্ঠু বিপণন পরিকল্পনার মাধ্যমে এই উদ্যোগ সফলতা অর্জন করবে। বিমানবন্দরের কার্গো ভিলেজে সুরক্ষিত গুদাম স্ট্রং ভল্টে চুরি হয়েছে 2 দফায়। প্রথমে সরানো হয় ঘড়িসহ কিছু মূল্যবান মালামাল, আর সিলগালা করার পর সরানো হয় সরকারি সংস্থার জন্য আনা অস্ত্র। ৭১ টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। চুরির ঘটনায় এখনও কোনো মামলা হয়নি, নেই কোনো আটক। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে জড়িত থাকতে পারে নিরাপত্তায় নিয়োজিত সদস্যরাই। রুহুল আমিনের অনুসন্ধান। কার্গো ভিলেজের সুরক্ষিত গুদাম স্ট্রং ভল্টে চুরির ঘটনায় অনুসন্ধান অব্যাহত রাখে ৭১ টেলিভিশন। ২৪ তারিখ এই ভল্ট সিলগালা করতে যারা অংশ নেন, কথা হয় তাদের কয়েকজনের সঙ্গে। তারা নিশ্চিত করেন আগুনের পরই স্ট্রং ভল্ট থেকে মূল্যবান জিনিস চুরি হয়। এক কর্মকর্তা জানান ভল্টে একটি সুইস ব্র্যান্ডের ঘড়ির ছেঁড়া প্যাকেট পাওয়া যায়, কিন্তু ঘড়ি ছিল না। একটি বক্স থেকে এলসিডি মনিটর চুরি যাওয়ার কথাও জানান তিনি। সেই কর্মকর্তার দেয়া তথ্যের প্রমাণ মেলে আমাদের হাতে আসা স্ট্রং ভল্টের একটি ছবিতে, যেখানে এলসিডি মনিটরের বক্স ছেঁড়া দেখা যায়। হাতে আসা স্ট্রং ভল্টের আরেকটি ছবি দেখাতে চাই। এটি একটি ৯ মিলিমিটার সেমি অটোমেটিক পিস্তলের প্যাকেট। উপরে লেখা তিসাস। এই নাম ধরে আমরা গুগল করি, জানা যায় এটি তুরস্কের কোম্পানি। বক্সের গায়ে লেখা পণ্যটির আমদানিকারক বাংলাদেশ পুলিশ। অস্ত্র চুরি যাওয়ার বিষয়ে সংস্থাটির বক্তব্য মেলেনি। এদিকে ২৮ অক্টোবর থানায় জিডি হওয়ার পর আবারও ভল্ট পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরপর ভল্ট থেকে ৬৭টি পিস্তল, ১২টি শর্টগান, একটি অ্যাসল্ট রাইফেল এবং বেশ কিছু ম্যাগাজিন ও গুলি জব্দ করে বিমানবন্দর থানায় রাখা হয়। একাধিক সূত্র দাবি করেছে ভল্ট থেকে অন্তত ৪টি পিস্তল চুরি হয়েছে। ভল্টে চুরির ঘটনায় মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি ব্যাখ্যা পাঠিয়েছে বিমান কর্তৃপক্ষ, যেখানে বলা হয় আগে ও পরের দুটি ইনভেন্টরি তালিকা পর্যালোচনা করে গড়মিল বের করবে তদন্ত কমিটি। এসব বিষয়ে সচিবের বক্তব্য জানতে চাইলে তিনি উপদেষ্টার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এদিকে ভল্ট থেকে চুরির ঘটনা এখনও থানায় জিডি হিসেবেই নথিভুক্ত। মামলা করার উদ্যোগ নেয়নি বিমান বাংলাদেশ। গত ১৮ অক্টোবর আগুনে এই আমদানি কার্গো কমপ্লেক্সটি পুড়ে যায় শত শত কোটি টাকার পণ্য। তারপর থেকে এই কার্গো কমপ্লেক্সটি মূলত পরিত্যক্ত, তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক এটি পাহারা দিচ্ছেন, যার মূল দায়িত্বে বিমান বাংলাদেশ। এখন প্রশ্ন উঠছে যে এই নিরাপত্তার মধ্যে এই কার্গো কমপ্লেক্সের সবচেয়ে সুরক্ষিত স্থান থেকে কিভাবে অস্ত্র চুরি হলো। নিরাপত্তা বাহিনীর সদস্যদের যোগসাজশ ছাড়া এমন অপরাধ সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে পুরো এয়ারপোর্ট জুড়ে। যারা বাইরে আছে তাদেরকে কি কম্প্রোমাইজ করা হয়েছিল, নাকি তাদের যোগসাজশেই এই কাজটা হয়েছে, নাকি অন্য কোনো একটা এন্ট্রি পয়েন্ট যেটা ছিল এন্ট্রি পয়েন্ট থেকে এসে এই কাজটা করে বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের অজান্তে কাজটা হয়ে গেল। সুতরাং সকল লাইনগুলোকে এই তদন্তের আওতাধীন রাখা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হওয়া উচিত প্রত্যক্ষ পরোক্ষ যারাই আছে। বিভিন্ন বাহিনীর জন্য অস্ত্র আমদানি প্রশ্নবিদ্ধ করতে ভল্ট থেকে চুরি হয়েছে কিনা খতিয়ে দেখার পরামর্শ তার। এছাড়া উদ্দেশ্য প্রণোদিত কার্গো ভিলেজে আগুন দেয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান সাবেক এই সেনা কর্মকর্তার। রুহুল আমিন, ৭১, ঢাকা। শিশু কিশোরদের চুরি যাওয়া শৈশব ফিরিয়ে আনতে কংক্রিটের নগরীতে অভিনব উপায়।
আবাসিক এলাকায় সড়ক বন্ধে প্রথমে অবাক হলেও পরে সবাই মিলেছেন উদযাপনে। বিকাল হলে মিরপুর ডিওএইচএসে একযোগে বন্ধ করা হয় 3টি সড়ক। সন্তান আর বাবা মায়ের মিলন মেলায় পরিণত হয় বিশেষ এই মাঠগুলো। এমন আনন্দময় সড়কগুলোর আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন খুরশেদ আলম। শহরের কনক্রিটের জঙ্গলে এখন আর শিশুদের হাসির প্রতিধ্বনি শোনা যায় না। যেখানে একসময় বিকেল নামলেই গরমে ঘেমে যাওয়া মুখে দৌড়ঝাঁপের আনন্দ ছিল, সেখানে এখন গাড়ির হর্ন, ধোঁয়া আর ধুলোর রাজত্ব। শহর ক্রমেই বড় হলেও ছোট হচ্ছে শৈশব। পুরো শহরের মতো একই চিত্র মিরপুর ডিওএইচএসেও। সারি সারি অট্টালিকার মাঝের সড়কে চলছে যানবাহন। এই আবাসিক এলাকাতেই বিকাল 4টা বাজতেই বদলে যায় চিত্র। মোট 3টি সড়ক বন্ধ করে দেয়া হয় শিশুদের খেলার জন্য। ব্যাডমিন্টন, ফুটবল, সাইকেল আর স্কুটার নিয়ে শিশুরা যোগ দেয় খেলা। সাইকেল রাস্তায় ভালো লাগে অনেক চালাতে। কতক্ষণ সাইকেল চালাবো? আজান দেওয়ার আগ পর্যন্ত। মিসকে আমি এখানে পাঠাই দিই, কারণ এখান থেকে নিয়ে ওদের টিচার এখান থেকে নিয়ে ওদেরকে পড়তে বসায়। ফিক্স করে দিয়েছে এই টাইমটা মাগরিব পর্যন্ত। এটা আসলে খুবই ভালো একটা ডিসিশন, আমরা খুবই অ্যাপ্রিসিয়েট করছি এটা। বাচ্চারা সব সাইজের বাচ্চারাই, সব বয়সের বাচ্চারাই এখানে এসে একদম প্রাণ খুলে খেলতে পারছে। শিশুদের খেলার জন্য মূল সড়ক বন্ধ, এমন খবরে প্রথমে যারা আটকে উঠেছিলেন তারাও এখন যোগ দিয়েছেন এই আনন্দে। অভিনব এমন উদ্যোগে প্রাণ খুলে শৈশব উদযাপন করতে পারছে শিশুরা। নির্ধারিত সময়ে শিশুদের সাথে যোগ দেন তাদের বাবা মায়েরা। আমার স্কেটিং করতে বেশি ফ্রি লাগে, সাইকেলিং করে বেশি ফ্রি করা যায় আর অনেক মজার। বাচ্চারা খুবই আনন্দিত, যেমন আমার ছেলে সেই 4টা থেকে আমাকে নিয়ে আনার জন্য সে চেষ্টা করছে। কতক্ষণ ধরে সাইকেল চালাও তুমি? আসর থেকে মাগরিব। এই আবাসিক এলাকার 3, 12 এ এবং 9 নম্বর সড়কগুলো বন্ধ রাখা হয় বিকাল 4টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। এই সময়ে সোসাইটির যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে। যে বাচ্চাদের জন্য আমাদের ডিওএইচএস এর আঙ্কেলরা চেষ্টা করতেছে যে কিছু কিছু রাস্তা একটু আটকে দিতে, যাতে ওরা এখানে খেলতে পারে, সেটা হোক স্কেটিং বা ফুটবল বা ক্রিকেট, ব্যাডমিন্টন, যেটাই হোক। বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের ডিওএইচএস এ আমরা ইয়ুথ সোসাইটির উদ্যোগে বিভিন্ন টুর্নামেন্ট করে থাকি। সারা বছর ধরে আমরা বলি আমাদের 12 মাসে 13 পার্বণের মতো টুর্নামেন্ট হয় আর কি। আমাদের মূল টার্গেটই হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা মাঠমুখী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। মিরপুর ডিওএইচএস এর অধিবাসীদের আশা, তাদের এমন উদ্যোগ যদি অন্যান্য আবাসিক এলাকাতেও অনুসরণ করা হয় তাহলেই শিশুরা ফিরে পাবে শৈশবের হাসি। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা। কেন প্রত্নতত্ত্ব স্থাপনা সংরক্ষণে এমন হযবরল অবস্থা? গবেষকরা বলছেন ত্রুটিপূর্ণ নীতিমালাই প্রধান কারণ। গবেষণা নেই সুনির্দিষ্ট গঠনশৈলীর প্রামাণ্য দলিল। বছরের পর বছর ধরে চলা দরপত্র প্রক্রিয়ায় প্রত্নতত্ত্ব সংরক্ষণ এবং সুরক্ষা কৌশল প্রায় পুরোটাই অবৈজ্ঞানিক। রয়েছে প্রত্ন প্রকৌশলীর অভাব। তারই খেসারত হিসেবে দেশের প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো হারিয়েছে আদি রূপ। প্রত্নস্থাপনা সংরক্ষণ নিয়ে আহসান হাবিব টিটোর ক্যামেরায় পার্থ সঞ্জয়ের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব। প্রত্নস্থাপনা সংরক্ষণে গবেষণা বিভাগের সুনির্দিষ্ট গঠনশৈলীর প্রামাণ্য দলিলের উপর ভিত্তি করে নেয়া পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রত্ন প্রকৌশলী, অথচ নীতিমালায় সেই অবশ্যই পালনীয় বিষয়ের বালাই নেই। মূল ইথিক্সটা হলো যে আমাকে একটা ফুলফিল ডকুমেন্টেশন লাগবে এবং সেই ডকুমেন্টেশন করার জন্য একটা রিসার্চ সেল থাকতে হবে। যখন এই রিসার্চ সেল একটা পুরো রিপোর্ট দিয়ে দেবে, সেটার উপরে ভিত্তি করে ইঞ্জিনিয়ার অ্যাসাইনমেন্ট হবে এবং তারপরে সে এটাকে বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের দেশে তো কেউ সেটা করে নেই, না কোনো বাইরের ইউনিভার্সিটির প্রফেসর, না বাংলাদেশ আর্কিওলজি। অভিযোগ, প্রত্নতত্ত্ব বিভাগে কর্মরত প্রকৌশলীদেরও প্রত্ন সংরক্ষণে দখল নেই। দরপত্র প্রক্রিয়া অবৈজ্ঞানিক। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমার জানা মতে সংরক্ষণ সব কাজ হয় প্রায় টেন্ডারের মাধ্যমে। তো টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্টর লাভ করবে। কন্ট্রাক্টর তো নো হাউ জানে না, একজনকে নিয়োগ দিবে, যাকে সস্তা পাবে সে এক্সপার্ট হিসেবে কাজ করবে। যে কাজটা জানে তাকে তো তারা খুঁজে নেবে না, কারণ তার ডিমান্ড বেশি, অথবা তার কথা মতো কাজ করতে গেলে খরচ বেশি হয়ে যায়, খরচ এড়িয়ে যায়। নতুন ইট দিয়ে করে খরচ কম, পুরনো ইট করতে গেলে খরচ বেশি,
লাইম সুরকি দিলে খরচ কম, কাদামাটি দিলে খরচ বেশি, এই কাজগুলো ঘটছে। এটা তো দেখাশোনার কেউ নাই। তাকে দিয়ে করাচ্ছে, তার পাশে কিন্তু ডিপার্টমেন্টের একজন প্রতিনিধি থাকছে। কিন্তু আমি আগেই বললাম, এখন যে কজন ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট অফ আর্কিওলজিতে কাজ করছে কেউই অভিজ্ঞ না। নতুন এই কয়েক বছর যাবত, এই 3-4 বছর যাবত এরা সব ঢুকছে। কিন্তু আগে যে অভিজ্ঞরা ছিল তারা কি করেছেন? তারা সেই একই ভুল করছে এবং সেটা দেখে দেখেই তারা এটা করছে। অভিজ্ঞ দিয়ে লাভ কি? অভিজ্ঞ দিয়ে লাভ কি? কারণ যে আইনটা সংশোধন করতে হবে, নীতিমালাই তো আমার নাই। আর্কিওলজিক্যাল কনজারভেশন কীভাবে হবে সেটা বলাই নাই, সে সম্পূর্ণ পিডব্লিউডির কনসার্ন। যদিও অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বলছেন ভিন্ন কথা। টেন্ডারের কথা যেটা বললেন, এটা তো বিধি মোতাবেক, আমাদের সরকারিভাবে বিধি মোতাবেক এটার মাধ্যমেই করতে হবে। কারণ আমাদের দেশে যত কাজ হবে সব কাজই আসলে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়, এটা ভিন্ন আমাদের কোনো রাস্তা নেই। তবে প্রত্নতত্ত্ব স্থাপনা সংরক্ষণে যে অভিজ্ঞতার অভাব ও জনবল সংকট আছে তা স্বীকার করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক এই সচিব। সংরক্ষণের নীতিমালা এটা আছে প্রত্নতত্ত্বের তো সংরক্ষণে, কিন্তু ওইটা অনুসরণ করবার মতো মানে জনবলও নেই, ওটা করাও হচ্ছে না। আসলে কেউ দেখছে না, ওই জায়গাটা দেখতে পারছে না, অভিজ্ঞতার অভাব আছে। আপনি কনজারভেশনের ক্ষেত্রে অনেক আগে হয়েছিল, একটা প্রজেক্ট হয়েছিল, কিন্তু আমি যে সময়টাতে ছিলাম ওই সময় কিন্তু কনজারভেশনের তেমন কোনো প্রজেক্ট ছিল না। সোমপুর থেকে মহাস্থানগড় কিংবা ময়নামতি, প্রত্ন গবেষকরা বলছেন বিস্তীর্ণ এই অঞ্চলে সংরক্ষণের নামে অবৈজ্ঞানিক সংরক্ষণ নীতি প্রত্নস্থাপনাগুলোর আদি রূপ অনেকটাই মুছে দিয়েছে, কোথাও বা ধ্বংস করা হয়েছে। পার্থ সঞ্জয়, ৭১, সোমপুর, বিহার, নওগাঁ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছে অন্তত 7 জন, আহত হয়েছে আরও 11 জন। দুর্ঘটনার পর এয়ারফিল্ড বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দরটি। এই ঘটনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে ইউপিএস 2976 ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল 5টার দিকে লুইভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। বেশ কয়েকটি ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য মতে কার্গো বিমানটি হাওয়াইয়ের হুলুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এফএএ জানায় বিধ্বস্ত বিমানটি ছিল ম্যাকডোনাল্ডস ডাগলাস MD-11 মডেলের। চলতি বছরের সবচেয়ে বড় উজ্জ্বল চাঁদ বা সুপারমুন দেখা যাবে আজ। বছরে 3টি পরপর সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়। সুপারমুন ঘটে যখন চাঁদ নিজের কক্ষপথ ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই সময় পূর্ণিমা হয়। আর ওই সময় চাঁদ সাধারণ সময়ের তুলনায় অনেক বড় আর ঝলমলে দেখায়। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় 3,57,000 কিলোমিটার দূরত্বে থাকবে, যা 2025 সালে সবচেয়ে কাছে আসা পরিপূর্ণ চাঁদ। সবচেয়ে ভালোভাবে চাঁদ দেখা যাবে সূর্যাস্তের সময়। রাত যত এগোবে এবং চাঁদ আকাশের উচ্চতায় উঠবে তখন এটি ছোট মনে হতে পারে, কিন্তু প্রকৃতভাবে চাঁদের আকার এবং উজ্জ্বলতা অপরিবর্তিত থাকবে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।